আজকে তোমাদের আম্বেদকর নিয়ে ক্লাস হবে। প্রথমে দেখিয়ে দিচ্ছি সিলেবাসের মধ্যে, মানে আজকে ক্লাসের মধ্যে কি কি টপিক কভার করা হয়েছে। প্রথমে যদি বিপিএসসি যাই, বিপিএসসি এস্টেটের যদি সিলেবাসটা দেখো, প্রথমে তো এস্টেটের সিলেবাসটা কমপ্লিট করছি, তার সাথে এক্সট্রাও কিছু করিয়ে দেবো, যেগুলো নেই সেগুলো দেখো। এখানে আছে আম্বেদকর, হ্যাঁ, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি। সেখানেতে রয়েছে তোমার আম্বেদকরের ক্রিটিসিজম অফ দ্য কাস্ট সিস্টেম, কনসেপ্ট অফ সোশ্যাল জাস্টিস। ঠিক আছে, এখানে হয়ে গেল। এবারে তুমি চলে যাও আবার সোশ্যাল ম্যাম দেখা পলিটিক্যাল যাচ্ছে ফিলোসফি। না তো। দেখতে পাচ্ছ না? আসে আচ্ছা, এখন দেখো, এটা হচ্ছে স্টেটের সিলেবাস। স্টেটের সিলেবাসে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফিতে তোমার আম্বেদকর রয়েছে। আম্বেদকরের যে টপিকগুলো রয়েছে, ক্রিটিসিজম অফ দ্য কাস্ট সিস্টেম, আর রয়েছে কনসেপ্ট অফ সোশ্যাল জাস্টিস। হ্যাঁ, এটা হয়ে গেল। এবারে হচ্ছে তোমার এখানেতেই সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফিতে আবার আম্বেদকরের আছে কতগুলো থিওরি। সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি কোথায় গেল? হ্যাঁ, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফিতে এখানে তুমি দেখবে লিবার্টি, ইকুয়ালিটি, জাস্টিস। ঠিক আছে, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, জাস্টিস, এখানেতেও কিন্তু তোমার আম্বেদকরের কিছু থিওরি গুলো আসে। আম্বেদকরের যে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটির কথা বলেছে সেগুলো আসছে পলিটিক্যাল কনসেপ্টে। অ্যাকচুয়ালি তো আম্বেদকর তো রাজনীতি সম্পর্কে প্রচুর কিছু করেছে না, বই লিখেছে, এবং রাজনীতি অ্যাকচুয়ালি তো আমাদের ড্রাফটটাই লিখেছে তো সংবিধানের আম্বেদকর, তো রাজনীতির সাথে তো তার যাবেই। আর এখানে রইলো তোমার নেটের যে সিলেবাস, এটা হচ্ছে নেটের সিলেবাস। হ্যাঁ, নেটের সিলেবাসে দেখো অ্যানিহিলেশন অফ কাস্ট। কাস্ট মানে আগের দিনই বললাম বর্ণ ব্যবস্থা, সে বর্ণ ব্যবস্থার অ্যানিহিলেশন মানে ধ্বংস চেয়েছিল সে। ফিলোসফি অফ হিন্দুইজম মানে হিন্দু ধর্মের ফিলোসফি বলতে চাইছে, মানে এখানে বলছে যে হিন্দু যে ধর্মটা, সেই ধর্মের মধ্যে কি ফিলোসফি বার করেছে। ধরো এই যে এখন তোমরা আমাকে নিয়ে ফিলোসফি টেনে বার করতে পারো, ঠিক আছে, আমরা ক্লাসের ফিলোসফি বার করতে পারো। ফিলোসফি মানে কি, তোমার নিজের একটা ধারণা। তো হিন্দু ধর্ম সম্পর্কে আম্বেদকরের ধারণা কি ছিল। এখানে নিউ বুদ্ধিজম, এবারে তোমার অ্যানিহিলেশন অফ কাস্ট বইটা লিখলো। তারপরে যখন দলিতদের উপর প্রচুর অত্যাচার করা হচ্ছিল, তখন সে কি করলো যে আমাদের যে কাস্ট ব্যবস্থা, বর্ণ ব্যবস্থা, সেটাকে তো ভেঙে ফেলা সম্ভব হচ্ছে না, এবং যারা ব্রাহ্মণ লোক বা প্রচুর আধিপত্য যাদের আগে থেকে রয়েছে তারা কোনোভাবে সম্ভব হবে না, করবে না। অতএব যারা দলিত তাদেরকে ভালো করে সমস্ত কিছুতে সুযোগ দেবে না। তখন কি করলো আম্বেদকর, চল ধর্ম চেঞ্জ করে নেওয়াই হলো সব থেকে বড়। তখন সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, সেই যে ধর্মটাকে বলে নিও বুদ্ধিজম। ডিটেলস আমরা এখানে পড়বো। আরো কতগুলো রয়েছে, যেমন তোমার এই অ্যানিহিলেশন অফ কাস্টে যদি যায়, তাহলে হচ্ছে তোমার ওই দলিত আন্দোলন যেটাকে বলছে এর মধ্যে ইনক্লুডেড চলে আসে। তারপরে হচ্ছে তোমার ওই অস্পৃশ্যতা যে ব্যবস্থাটা কখন এলো, কিভাবে এলো, কখন তৈরি হলো, এবার ডিটেলসে পড়বো না। আম্বেদকর থেকে, আম্বেদকরের পুরো লাইফটা এবং আম্বেদকর সম্পর্কে ডিটেলসে যদি পড়ে নি, তখন কিন্তু আমি জানতে পারবো যে সে কি কি বই লিখেছে, কোন বইয়ে কোন ধরনের ব্যাখ্যা করেছে, হিন্দু ধর্ম সম্পর্কে তার ফিলসফিটা কি, বৌদ্ধ ধর্ম কখন গ্রহণ করলো, এবং বৌদ্ধ ধর্ম কাদেরকে নিয়ে গ্রহণ করেছিল, বৌদ্ধ ধর্মে নিও বুদ্ধিজমের তোমার কনসেপ্ট গুলো কি কি ছিল, কেন নিও বুদ্ধিজম ধর্মটা সে গ্রহণ করলো, এবং দলিতরা কেন তাকে তাদের গুরু হিসেবে মেনে নিল, সমস্ত ওরা ডিটেলসে পড়বো। তো এখন আম্বেদকরকে আজকে এমন ভাবে পড়ছি, সেখানে তোমার ইন্ডিয়ান তোমার ইন্ডিয়ান কন্টেম্পোরারি ফিলোসফিতে নেটে বলো, সেটে বলো, যে কোনো মানে যে কোনো এক্সাম বলো, সেখানেতে যা যা সিলেবাসে থাকবে সেটা ইনক্লুডেড মানে কমপ্লিট হয়ে যাবে। সাথে পলিটিক্যাল ফিলোসফিতে যা যা থাকবে সেটাও তোমার কমপ্লিট হয়ে যাবে আজকের ফিলোসফি, আজকের ক্লাসেতে। এবং সাথে এমসিকিউ আছে। দেখো, এই জীবনী সম্পর্কে আমি বিরাট ভিতরে কিছু যাব না, উপরে উপরে বলে বেরিয়ে যাব। আচ্ছা, আম্বেদকর দেখো, তার নামটা তো সবাই জানি যে ভীমরাও রামজি আম্বেদকর। সে হচ্ছে তোমার কে ছিল, আইনজ্ঞ, অর্থনীতিবিদ, এবং আমাদের যে সংবিধান রচয়িতা। তিনি আজীবন জাতিভেদ প্রথার বিরুদ্ধে এবং জাতিভেদ প্রথার যে বৈষম্যতা চলছিল তার বিরুদ্ধে সে কাজ করে গেছেন। এবং তার গুরুত্বপূর্ণ গ্রন্থ অ্যানিহিলেশন অফ কাস্ট, এটা হচ্ছে তার বুক। এই বুকটা আমি নিজে পড়ে কিনে পড়েছি, বইটা খুব ভালো, তোমরাও চাইলে পড়তে পারো। অ্যানিহিলেশন অফ কাস্ট, যা ভারতের বর্ণভিত্তিক যে সমাজ ব্যবস্থা, আমরা এই এই যে তোমার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে বর্ণ ব্যবস্থাটা অ্যাকচুয়ালি কি, কর্ম এবং ধর্ম,
তার উপরে নিয়ে করে, মানে গুণ এবং কর্ম, মানুষের কেমন কার মধ্যে কোন গুণটা ভালো রয়েছে এবং কে কোন কর্মটা ভালো করছে তার উপর ভিত্তি করে এটা করা হয়েছিল, বর্ণ ব্যবস্থাটা ছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেটা বিকৃত রূপ নিয়েছিল। স্পেশালি মনুস্মৃতি, গীতা, পুরাণ, এই জায়গাগুলোতে, গীতা নয় পুরাণ এবং মনুস্মৃতিতে স্পেশালি এই বর্ণ ব্যবস্থাটাকে প্রচুর বড় করে দেখা হয়েছে। মনুস্মৃতিতে বলা হয়েছে যে যারা শূদ্র তারা হচ্ছে তোমার পায়ের তলার, মানে পায়ের পাতা, তাদের সাথে পায়ের পাতার সাথে তুলনা করা হয়েছে। তো এই জিনিসটা আম্বেদকর ঠিক নিতে পারেননি। আবার অ্যাকচুয়ালি তো আম্বেদকর নিজে অস্পৃশ্য ছিলেন, ঠিক আছে, এই দলিত সম্প্রদায়ের মানুষ ছিলেন। তেনাকে মানে উনি নিজে প্রচুর কষ্ট ভোগ করেছেন। না তাকে পড়তে দেওয়া হতো, না পানি, সব জায়গায় তাকে পানি খেতে দেওয়া হতো না, সব জায়গায় তাকে মন্দিরে বা কোনো ভালো জায়গায় তাকে প্রবেশ করতে দেওয়া হতো। তার ছোটবেলাটা প্রচুর কষ্টে কেটেছে, তো সেই জন্য তার ফিলিংসটা আরো বেশি। দেখো এখানে যদি বলি যে সরি, এই দলিতদের আন্দোলন যেটা, মানে দলিতদেরকে সুযোগ দেওয়ার জন্য গান্ধীজিও কিন্তু প্রচুর কাজ করেছিল। গান্ধীজি কি করেছিল, ওই কি নাম দিয়েছিল যেন, হরিজন, হ্যাঁ, হরিজন নাম দিয়েছিল গান্ধীজি। যারা হচ্ছে দলিত, বলছে হরি হলো আল্লাহ বা গড, তাহলে হরিজন মানে হরিজন মানে আল্লাহর সন্তান সবাই, এরকম নাম দিয়েছিল। অনেক কিছু সেও চেষ্টা করেছিল, কিন্তু তার রাস্তা আলাদা ছিল আর গান্ধী এই আম্বেদকরের রাস্তাটা আলাদা ছিল। দুজনের লক্ষ্যটা এক ছিল। আম্বেদকর অ্যাকচুয়ালি গান্ধীজিকে সহ্য করতে পারতো না, তার সে সবসময় চাইতো বর্ণ ব্যবস্থাটা থাকুক, আর এ চেয়েছিল বর্ণ ব্যবস্থাটাকে পুরো একদম গোড়া থেকে ধ্বংস করে দিতে হবে। অনেক চেষ্টা করেছিল, যখন সে পারেনি তখন সে নিজেই ধর্ম চেঞ্জ করেছে এবং সাথে প্রচুর মানুষকে নিয়ে করেছিল। এবারে দেখো ডিটেলসের ভিতরে যাব। অ্যানিহিলেশন অফ কাস্ট প্রবন্ধের প্রেক্ষাপট দেখো। 1936 সালে লাহোরের জাত পাত তাদক মন্ডল নামক এক সংস্থা, ঠিক আছে, এটা একটা সংস্থা, সেই সংস্থার লোক আম্বেদকরকে ডেকেছিল সভাপতিত্ব করতে। ধরো কোনো একটা সেমিনার হয়, আমরা বাইরের মানুষকে, প্রফেসরকে আনি না, সেরকম ভাবে এই এই যে জাত পাত তাদক মন্ডল নামক একটা সংস্থা ছিল, সেখানে এই আম্বেদকরকে ডাকা হয়েছিল। এবং সে যে ইয়েটা দিয়েছিল, প্রস্তুত করেছিল ভাষণটা, যে অ্যানিহিলেশন অফ কাস্ট নামে, সেটা প্রকাশিত হয়েছিল পরবর্তী ক্ষেত্রে। এবং সেই ভাষণটা যে সে যেটা দিতে চেয়েছিল সেটা হিন্দু ধর্মের বিরুদ্ধে ছিল, এবং হিন্দু ধর্মে যেসব জাতপাত রয়েছে সেগুলোকে সমর্থন না করে তার বিরুদ্ধে অনেকগুলো কথা ছিল। সেই জন্য অনেকে তীব্র সমালোচনা করেছিল সেটাকে। কিন্তু এই যে এখানে লেখা রয়েছে বর্ণপ্রথার সমালোচনা, যাই হোক এখানে কোথাও লিখে দিয়েছি। তো তীব্র সমালোচনা করেছিল। সমালোচনা করলে কি হবে, এবং তাকে সেটা করতে বাধা দেয়া হয়েছিল, এবং লাস্ট পর্যন্ত বন্ধও করে দেওয়া হয়েছিল ইয়েটাকে, সভাটাকে। কিন্তু সে পরে কি করেছিল, সে কিন্তু বই আকারে সেটাকে প্রকাশ করে দিয়েছিল, অ্যানিহিলেশন অফ কাস্ট, যেটা পরে কিন্তু পুরো একটা ব্যাপক আন্দোলন বা আলোড়ন তৈরি করেছিল সমাজের মধ্যে। অ্যানিহিলেশন অফ কাস্টের মূল বিষয়বস্তু কি ছিল, যে বর্ণপ্রথা একটা অনৈতিক ব্যবস্থা যা কেবল জন্মের ভিত্তিতে মানুষের সামাজিক অবস্থা নির্ধারণ করে। আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ তো ঠিকঠাক করে, দেখতে পাচ্ছ, কারো কোনো সমস্যা নেই তো? না ম্যাম। আচ্ছা, এটি সামাজিক গতিশীলতা মানে সোশ্যাল মোবিলিটি, মোবিলিটি মানে পরিবর্তন, হ্যাঁ। মোবাইল আর ইমোবাইল, সেই জৈন দর্শনে পড়েছিলাম না, যারা ইমোবাইল হচ্ছে যারা এক ইন্দ্রিয় যুক্ত, মানে স্থান পরিবর্তন করে না, আর স্থাবর যেটা, আর একটা হচ্ছে তোমার মোবাইল মানে পরিবর্তন হয়, যারা এক স্থান থেকে অন্য স্থান যেতে পারে, সেরকম মোবাইল বলতে মানে পরিবর্তন হয়। অ্যাকচুয়ালি এইভাবে ভাবতে পারো, আমাদের মোবাইল ফোনটা নিয়ে কিন্তু আমরা ছুটতে পারি, টেলিফোন নিয়ে আমরা কিন্তু এইদিক ওদিক চারিদিকে তার নিয়ে নিয়ে ঘুরতে পারতাম না, বাট মোবাইলটা নিয়ে ঘুরতে পারি। মোবাইল মানে পরিবর্তন, চারিদিকে যায় আর কি, ছড়ায়। তো বা গতিশীল। তো এখানে সোশ্যাল মোবিলিটি মানে হচ্ছে তোমার এই গতিশীলতা, সামাজিক গতিশীলতা যেন বন্ধ হয়ে গেছিল। যেমন দেখো, বর্ণ ব্যবস্থার যে ইয়েগুলো ছিল, রুল গুলো ছিল, বা একজন যে বর্ণে জন্মগ্রহণ, তার বাবা যেই বর্ণের, তাকে সেই জন্মেই সেই ঘরেই সে জন্মগ্রহণ করেছে এবং তাকে সেটাই বহন করতে হয়েছিল, এবং বাধ্যতামূলক। সে চাইলেও অন্য পেশা নিতে পারতো না, সে চাইলেও ও নিজেকে চেঞ্জ করতে পারতো না, বা অন্য কোনো কাজের সাথে সে ইনক্লুড হতে পারতো না। তাকে সবসময় অবহেলিত, নিপীড়িত হচ্ছিল। এটা ছিল একটা প্রচুর বড় কারণ। তারপর হচ্ছে এই ব্যবস্থা শুধুমাত্র দলিত সম্প্রদায়ের নয়, সমগ্র ভারতীয় সমাজের অগ্রগতির পথে প্রধান একটা বাধা, অন্তরায়। একদম তাই, সমাজের কিছু শ্রেণীকে যদি এইভাবে অত্যাচার করা হয়, সাইডে রাখা হয়, কিভাবে হবে? দেখো একা চলো তুমি ঠিক আছে, কিন্তু একসঙ্গে নিয়ে চলার মজাই একটা আলাদা, সবাইকে নিয়ে চলার একটা আলাদা। তো এই জিনিসটা ছিল না, তার জন্য সে অ্যানিহিলেশন অফ কাস্ট এটা করেছিল।
বা ভেবেছিল। ধর্ম এবং বর্ণ প্রথার সম্পর্কটা কি দেখো। আম্বেদকর কি বলছে, বলছে হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্র যেমন হচ্ছে মনুস্মৃতি, বেদ, পুরাণ জাতিভেদ প্রথার ভিত্তি স্থাপন করেছে এরা। বলছে জাতিভেদ যে প্রথাটা এরা হচ্ছে মানে এরা সাইন করে স্ট্যাম্প মেরে দিয়েছে। আর এগুলো হচ্ছে ধর্মশাস্ত্র, আর ধর্মশাস্ত্র তো মানুষ অন্ধের মতো মানবে। এই ধর্মশাস্ত্রগুলোকে কেউ লিখেছে এবং সেই ব্রাহ্মণ্যবাদী যারা লোক ছিল আর কি, যারা আধিপত্য স্থাপন করতো, তারা তাদের সুবিধা মতো লিখেছে এবং তারা তাদের সুবিধা মতো ভোগ করছে, আর সাধারণ মানুষ সেগুলো গ্রহণ করছে। তাই হিন্দু ধর্মের ভিত্তি হচ্ছে জাতিভেদ, যা ব্রাহ্মণ্যবাদী আধিপত্য বজায় রাখতে সাহায্য করে। শাস্ত্রগুলো নিচু জাতির মানুষের কোনো কিছু ভাবে না, তাদের উপরে চিরকাল অত্যাচার করেছে। ধর্মীয় অনুশাসন সমাজে কঠোরভাবে জাতিভেদ প্রথা বজায় রাখে এবং সাধারণ মানুষের মুক্তির পথগুলোকে রুদ্ধ করে দেয়। তাদেরকে মন্দিরে যেতে দেয় না, তাদেরকে স্কুলে যেতে দেয় না, তাদেরকে ছুঁতে দেয় না। তাদের ছায়া যদি শরীরে পড়ে তাহলে তাদেরকে অত্যাচার করা হতো এবং স্নান করে ঘরে ঢোকা হতো। এইসব জিনিসগুলো ছিল। এইসব কারণে তিনি অ্যানিহিলেশন চেয়েছিলেন, কাস্ট ব্যবস্থা। জাতি প্রথা বিলোপের প্রয়োজনীয়তা কেন এখানে বলেই ফেলেছি আমি অলরেডি, যা লেখা আছে। রাজনৈতিক সামাজিক সংস্কারের প্রস্তাবনা একদম, আম্বেদকর বলছে শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা যথেষ্ট নয়, সমাজের নিচু, বলছে রাজনৈতিক যে স্বাধীনতা দিয়ে যাচ্ছে শুধু না, এরা রাজনৈতিক স্বাধীনতাও পেত না এবং সমাজের তাদের কোনো স্থানও ছিল না। সামাজিক সাংস্কৃতিক বিপ্লব ঘটানোর একটা আবশ্যক। তিনটে গুরুত্বপূর্ণ প্রস্তাব তিনি দিয়েছিলেন, যে শিক্ষার প্রসার করতে হবে, স্বনির্ভরতা, সংগঠিত আন্দোলন করতে হবে, মানে দলিত সম্প্রদায়কে নিজেদের অবস্থান পরিবর্তনের জন্য একত্রিত হয়ে আন্দোলন করা দরকার, এই কথাটা বলেছিলেন। এবং লাস্টে তিনি বলেছিলেন যে ধর্মত্যাগ করে দিতে হবে। ঠিক আছে, পরবর্তীতে তিনি বৌদ্ধ ধর্মকে গ্রহণ করেছিলেন। অ্যানিহিলেশন অফ কাস্টের প্রভাব কতটা পড়েছিল, তার প্রতিক্রিয়াটা কি ছিল দেখো। বলছে এটা একটা বই, এটা প্রকাশের পরে প্রচুর ব্যাপক আন্দোলন হয়েছিল ব্রাহ্মণ্যবাদী সমাজে। দেখো সমাজে যখন যাই কিছু নতুন হয়েছে কিনা, মানে সমাজে যেটা চলছিল তার বিরুদ্ধে যখনই কেউ কথা বলবে তখনই কিন্তু একটা প্রচুর আন্দোলন হবে। হতে পারে সেটা 50 বছর 100 বছর পরে সেটাই সত্য প্রকাশিত হলো, কিন্তু যখনই কেউ নতুন কিছু আবিষ্কার করেছে, ইতিহাস যদি আমরা দেখবো তাকে হয় জেলে যেতে হয়েছে, নাহলে অত্যাচারিত হতে হয়েছে, কাউকে মরতে হয়েছে, এরকম করতে হয়েছে। তো এখানে বইটা যখন লেখা হয়েছিল প্রচুর আন্দোলন হয়েছিল। গান্ধীজি বইয়ের কিছু অংশ প্রচুর বিরোধিতা করেছিলেন। তিনি চাইতেন যে জাতিগত ব্যবস্থাটা থাকুক, কিন্তু আমাদের মনের পরিবর্তন করে নিতে হবে আমাদেরকে। সমাজের গতিশীল অংশ, বিশেষ করে দলিত সম্প্রদায়, নিম্নবর্ণের মানুষরা, এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে এই রচনাটাকে গ্রহণ করেছিলেন। এই বইটা দলিত আন্দোলন বা সামাজিক যে ন্যায় বিচারের জন্য আজও একটা গুরুত্বপূর্ণ দলিল হিসাবে বিবেচিত বলা যায়। উপসংহারে যদি দেখা যায় যে যতটা পড়লাম, সংক্ষেপে যদি দেখি, যে অ্যানিহিলেশন অফ কাস্ট কেবলমাত্র এটা প্রবন্ধ বলা যায় না, এটা সমাজে জাতিভেদ যে প্রথা তার বিরুদ্ধে একটা ঐতিহাসিক বিপ্লবের একটা ঘোষণা করা হয়েছিল। জাতিভেদ সমাজের জন্য এক ভয়ঙ্কর অভিশাপ। কারণ কেন অভিশাপ সেটা আর বলছি না, তোমরা সবাই জানো। শিক্ষা, সংগঠন, আন্দোলনের মাধ্যমে দলিত সম্প্রদায়কে মুক্তি অর্জন করতে হবে। মুক্তি কখন? কারণ তাদেরকে শিক্ষা দিতে হবে এবং তাদেরকে আন্দোলনে জড়ো করতে হবে। কারণ মেন হচ্ছে বড় কথা যেটা শিক্ষা। 1 মিনিট। আচ্ছা, ভীমরাও আম্বেদকরের হচ্ছে এবার হচ্ছে ফিলসফি অফ হিন্দুইজম। ঠিক আছে, মানে হচ্ছে হিন্দু ধর্মের, এবারে দেখো কি করেছে, ফিলসফি বার করেছে সে কিরকম করে। এটাও কিন্তু তার প্রতি ফিলসফি অফ হিন্দুইজম, এটা হচ্ছে তার একটা গ্রন্থ বই। সেখানে কি কি লিখেছে দেখো। লিখেছে যে সামাজিক যে বৈষম্য রয়েছে ওই একই কথা। হিন্দু ধর্মের যারা উপরের মানুষ তারা তাদের মতো করে তৈরি করে নিয়েছে সমাজের একটা বৈষম্য, ভারসাম্যতা যেন নেই, সাম্যতা নেই। মানে এই যে সাম্যতার অভাব রয়েছে সে তার জন্য সে এখানে আন্দোলন করেছিল। এবং সেই আন্দোলনের যে প্রেক্ষাপট বা এতক্ষণ যে তার বক্তব্যগুলো দিয়েছে, সেইটার বা সেই যে ধর্ম সম্পর্কে যে কথাগুলো বলেছে, সেই ধর্ম সম্পর্কে ফিলোসফিটা এখন আমরা দেখব। 1 মিনিট দাঁড়াও তো, জয়েন হতে পারছে না কেন। আচ্ছা, ফিলোসফি অফ হিন্দুইজম গ্রন্থের প্রেক্ষাপটে দেখো, এতক্ষণ যেটা বললাম এটা এখানে ওইটাই লেখা রয়েছে। এবং দেখো তিনি দুটো প্রশ্নের উত্তর খুঁজেছেন এখানেতে, যে হিন্দু ধর্মের মৌলিক দর্শনটা কি, এই দর্শন সমাজের উপর কতটা প্রভাব ফেলেছে।
তিনি এটা বলেছেন যে হিন্দু ধর্মের সামাজিক ব্যবস্থা মানুষকে চতুর্বর্ণ প্রথার অধীনে বেঁধে রেখেছে, এটা কেবলমাত্র উচ্চ বর্ণের সুবিধার জন্য কাজ করে চলেছে, এইসব কথাগুলো তিনি বলেছিলেন। আর ফিলোসফি অফ হিন্দুইজমের প্রধান যদি বিষয়বস্তু বলি দেখি যে হিন্দু ধর্মের মৌলিক দর্শন এবং বৈশিষ্ট্যগুলো কি। আম্বেদকর দেখিয়েছেন হিন্দু ধর্মের মৌলিক নীতি অন্য ধর্মগুলোর নীতির থেকে আলাদা। কেমন দেখো, যে হিন্দু ধর্মের ভিত্তি ধর্মীয় কর্তৃত্ব, অথরিটি এবং শাস্ত্র নির্ভরতা, শাস্ত্রের উপর নির্ভর করে, শাস্ত্র যেগুলো লেখা রয়েছে সেগুলোই রয়েছে। এরা যেন সেই একঘেয়েমি করেই চলেছে, মানে নিজেদেরকে চেঞ্জ করতে চায় না, পরিবর্তন করতে চায় না। যে ঠিক আছে আগে ও তখনকার সময়ের জন্য ছিল। একটা কথা বলি দেখো, কিভাবে যে বলবো, এই সমাজে প্রচুর কিছু রয়েছে, মেয়েদের জন্য দেখবে নিয়ম রয়েছে যে এখানে ওই টাইমে ওটা করো না, ওই টাইমে এটা যেও না, বা বিধবা মানুষের এটা করা করো না, অনেক রকমের নিয়ম রয়েছে। যদি দেখা যায়, ইতিহাস যদি ঘাটা যায়, দেখা যাবে সেই সময়ের বা সেই টাইমের উপর ভিত্তি করে সেগুলো রচনা করা হয়েছিল, সেইগুলো লেখা হয়েছিল। কিন্তু এখন তো যুগের পরিবর্তন এসেছে, এখনকার যেরকম যুগ তার উপর ভিত্তি করে এখন সমস্ত কিছুকে আমাদেরকে মানতে হবে, আমাদেরকে মোবিলিটিটা রাখতে হবে। কিন্তু আম্বেদকর দেখেছিলেন যে হিন্দু ধর্মের এই মানুষদের মধ্যে সে মোবিলিটিটা নেই, যেন হিন্দু ধর্মটা একদম স্থির হয়ে গেছে, নিশ্চল হয়ে গেছে, এর কোনো গতি নেই, এর মধ্যে কোনো মানে নতুন করে কোনো আপডেট হচ্ছে না, ইভালিউশন নেই। এটা সামাজিক সাম্যের পরিবর্তে জাতিভেদে যে বর্ণ ব্যবস্থাটা তখনকারে একভাবে তৈরি হয়েছিল, বর্ণ ব্যবস্থাটা কিন্তু সেটার একটা বিকৃত রূপ তৈরি করে দিয়েছে এখন। এই নৈতিক নীতি অন্যান্য ধর্মের ন্যায়বোধ থেকে আলাদা, কারণ অন্যান্য ধর্মে সাম্যতার উপরে জোর দেওয়া হয়, যে স্পেশালি যেটা খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্মে। কিন্তু এখানে কিন্তু সাম্যতা নাই। অন্যান্য ধর্মে কিন্তু এই শাদী বা বিয়ে নিয়ে এই কাস্ট ওই কাস্ট বা ছুঁয়াছুঁই এইসব কিন্তু নেই। ইসলাম ধর্মে, খ্রিস্টান ধর্মে এগুলো কিন্তু নয়, কিন্তু হিন্দু ধর্মে এগুলো এখনো রয়ে গেছে। একজন যদি এসটির কোনো মানুষ যায় না ব্রাহ্মণের ঘরে, তাকে কিন্তু সে আলাদা ঘরে তার জন্য আসন আলাদা বাইরের একটা রাখা থাকে, সেখানে বসতে দেবে। এগুলো উচিত না। আমরা শিক্ষিত হয়েছি, আমাদের আপডেট হওয়া উচিত। শুধুমাত্র ডিগ্রি নিলেই হবে না, বা শুধু খাতায় লিখে রাখলে, বইয়ের সংবিধানে লেখা থাকলেই হবে না, আমাদের মনটাও পরিবর্তন করতে হবে এবং পরিবর্তন করে সেটা অ্যাপ্লাই করতে হবে। ধর্ম সামাজিক শোষণের সম্পর্ক। আম্বেদকর দেখান কিভাবে হিন্দু ধর্ম একটি সামাজিক শোষণের ব্যবস্থা গড়ে উঠেছে। এখানে দেখাতে চেয়েছে জাতিভেদ যে প্রথাটা, এই জাতিভেদ প্রথাটা মানে এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে চারটা বর্ণ, এই চারটা বর্ণের মানে ব্রাহ্মণটা কিভাবে আধিপত্য একচেটিয়া করে যাচ্ছে। অস্পৃশ্যতা, নিম্ন বর্ণের মানুষদের উপর প্রচুর অত্যাচার করা হয়। হিন্দু ধর্ম বনাম অন্যান্য ধর্ম, যেগুলো আমি বললাম এতক্ষণ অলরেডি বলে ফেলেছি এখানে। হিন্দু ধর্মের নৈতিকতার আলোচনা, হ্যাঁ এখানে বলতে চাইছেন কোনো নৈতিকতা নেই, শাস্ত্রে যেমন লেখা রয়েছে সেটাই কর্তব্য বলে মনে নিচ্ছে। কিন্তু অনেক সময় এটা হতে পারে তো, যে শাস্ত্রে যেটা রয়েছে তার বিকৃত রূপটা হতে হতে, বিকৃত হতে হতে আসল ঘটনাটাই হচ্ছে না। বা শাস্ত্রে যদি তখনকার সময়ের জন্য লেখাও হয়েছিল কোনো কিছু, এখনকার সময়ের জন্য ছিল, চেঞ্জ করতে হবে। আম্বেদকরের বক্তব্য সেটাই। ন্যায় বিচার সাম্যের আদর্শ ছাড়া কোনো ধর্ম সত্যকারের ধর্ম হতে পারে না। এখানে ন্যায় বিচার হয় না গো, ও দলিতদের প্রতি অত্যাচার করা হয়, এটা একদমই ন্যায় বিচার হয় না। অতএব নৈতিকতাকে, হিন্দু ধর্মের নৈতিকতা নেই, বা হিন্দু ধর্মকে প্রকৃত সত্যিকারের ধর্ম তিনি বলছেন না। তাই সমাজ পরিবর্তনের জন্য ধর্ম পরিবর্তনের প্রয়োজনীয়তা, ওই যে এই যে সমাজে যে সাম্য প্রতিষ্ঠা করতে গেলে, হিন্দু ধর্মের যে কাঠামো সেটা বদলাতে গেলে, হিন্দু ধর্মের যে ব্রাহ্মণরা অত্যাচার করছে দলিতদের উপরে, সেটাকে পরিবর্তন করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ধর্মটাকেই চেঞ্জ করে দিতে হবে। ধর্মীয় সংস্কারের পথ বন্ধ, বলছে হিন্দু ধর্মের সংস্কার নেই, ধর্ম ত্যাগ করো এবং অন্য ধর্মে চলে যাও। যে 1956 সালে আম্বেদকর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং হাজার হাজার অনুসারীদের নিয়ে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন যে আমি গ্রহণ করছি, তোমরাও গ্রহণ করো। ফিলোসফি অফ হিন্দুইজম দেখো, গ্রন্থের প্রভাবটা কেমন পড়েছিল, একদম তাই একই রকম প্রভাব পড়বে। প্রচুর একটা আন্দোলন হয়েছিল, ব্রাহ্মণ বা বাদীরা খেপে গিয়েছিল না এখানে। গান্ধীজিও কিন্তু এটাকে মেনে নিতে পারেনি, তাদের মধ্যে একটা মিষ্টি দ্বন্দ্ব তৈরি হয়েছিল। ফিলোসফি অফ হিন্দুইজম কেবলমাত্র ধর্মতাত্ত্বিক আলোচনা কিন্তু নয়, এখানে একটা সমাজ বিপ্লবের বা সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য একটা বৈপ্লবিক একটা মূল্যায়ন বলা যায়। এবারে দেখো ভীমরাও আম্বেদকরের নববৌদ্ধ ধর্ম, নিউ বুদ্ধিজম। যেটা নিউ বুদ্ধিজম কি, এই যে ভীমরাও আম্বেদকর কি করেছিল, 1956 সালে সে ধর্ম তাকে ত্যাগ করেছিল, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। তিনি যে ধর্মটা গ্রহণ করেছিলেন তাকে নববৌদ্ধ বলা হয়ে থাকে। নববৌদ্ধ ধর্মের ধারণাটা কি, নববৌদ্ধ ধর্মটা কিন্তু বৌদ্ধ যা আন্দোলন, যা আম্বেদকর প্রচার করেছিলেন, এই ধর্মটার নাম দিয়েছিলেন তিনি
এবং এটা কেন বলছে, ঐতিহ্যবাদী থেরোবাদ এবং মহাযান যে দুটো যে ভাগ রয়েছে না, হিনজান মহাযান, থেরোবাদ বলতে হিনজানিদের থেরোবাদী বলা হয়, তাহলে হিনজান মহাযান যে বৌদ্ধ যে মূল সম্প্রদায় তাদের থেকে একটু আলাদা ছিল। এদের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল? এরা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ বা বর্ণপ্রথার প্রত্যাখ্যান করেছিলেন, যুক্তি এবং মানবতার সাথে তিনি বিজ্ঞানসম্মত ভাবে চিন্তাধারার উপর প্রতিষ্ঠিত ছিল, এবং নৈতিকতা, সমাজ সংস্কার। বৌদ্ধ ধর্মের নববৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য কি ছিল? শোষিত বঞ্চিত শ্রেণীর মুক্তি এবং তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া, এবং বিজ্ঞানসম্মত ভাবে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে বিজ্ঞানসম্মত চিন্তাধারা তাদের মধ্যে ছিল। আম্বেদকরের বৌদ্ধ ধর্ম ধর্মগ্রহণ, দেখো এই যে এটা লিখে দিয়েছে এত সালে ছিল, সেখানে 22টা প্রতিজ্ঞা তিনি গ্রহণ করেছিলেন। তার থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, নববৌদ্ধ ধর্মের 3টে ভিত্তি ছিল। এরকম কোশ্চেন আছে, নববৌদ্ধ ধর্মের 3টে ভিত্তি কি কি ছিল? সেটা হচ্ছে তোমার বুদ্ধ ধম্ম সংঘ, যেটাকে বলা হয়, মানে গৌতম বুদ্ধকে গুরু হিসেবে নাও। ধর্ম বলছে বুদ্ধির শিক্ষা বা নীতি পালন করো। সংঘ মানে সংঘের যারা রয়েছে, সংঘের মধ্যে সমস্ত মানুষকে সাম্য এবং ন্যায় প্রতিষ্ঠা করাই হলো সংঘ। আম্বেদকর তার গ্রন্থ হচ্ছে ত্রিশরণ বলা হয় দিদি, বলো। ত্রিশরণ বলা হয় তিনটিকে হ্যাঁ হ্যাঁ, একত্রে। ইয়েস ইয়েস, ত্রিশরণ একদম। আচ্ছা, বৌদ্ধ মানে দা বৌদ্ধ অ্যান্ড হিজ ধর্ম, এই যে গ্রন্থটা এটা কিন্তু তার, সেখানে তিনি বুদ্ধিজম সম্পর্কে সে লিখেছিল। এখানে নববৌদ্ধ ধর্ম এবং আম্বেদকরের দর্শনটা কি ছিল দেখো, সামাজিক সাম্যবাদ প্রতিষ্ঠা পেয়েছে, এখানেতে যুক্তিবাদী চিন্তাধারার প্রকাশ পেয়েছে, রাজনৈতিক অর্থনৈতিক মধ্যে আম্বেদকর মনে করেন যে ধর্ম সমাজ পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। ধর্ম দেখো, ধর্মে কিন্তু সমস্ত কিছু চলে, ধর্ম সমাজের উপরে কিন্তু ধর্মের প্রভাব প্রচুর প্রচুর, এখন তোমরা ফিল করতে পারছো। নববৌদ্ধ ধর্মের প্রভাব কি ছিল না, ভারতে যারা দলিত ছিল সেই সময়ের জন্য তাদের আন্দোলনটাকে শক্তিশালী করেছিল। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ নববৌদ্ধ ধর্মাবলম্বীরা সংখ্যা তখন বাড়ছিল। বৌদ্ধ ধর্মের চেতনার সাথে সামাজিক ন্যায় বিচারের একটা ধারণা জড়িয়ে যায়। এবারে দেখো এইগুলো যতটা পড়ালাম সেগুলো সম্পর্কে কিছু এমসিকিউ আছে, তারপর আবার অস্পৃশ্য জাতি সম্পর্কে চলে যাব, মানে এখানে হচ্ছে তোমার সিলেবাসটাতে যাব, হয় এস্টেটের। ওটাতেও মিল রয়েছে, মূল কনসেপ্ট যেটা বুঝতে পেরেছো যে ও কাস্ট ব্যবস্থাটাকে সে চায়নি, বলেছিল কাস্ট ব্যবস্থা হচ্ছে ভেঙে ফেলতে হবে। এখানে কোশ্চেন কেমন আছে যে বর্ণ ধর্মের 4টা বর্ণ কি কি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এবং এই কাস্ট ব্যবস্থাটা কিসের উপর ভিত্তি করে হয়েছিল? এটা কর্ম এবং গুণ এবং কর্মের উপর ভিত্তি করে হয়েছিল। এবং এই যে মনুস্মৃতিতে কি বলা ছিল, মনুস্মৃতিতে স্পেশালি বেশি করে জোর দেওয়া হয়েছিল এই বর্ণ ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছিল, এবং মাথা, সেই বুক, থাই বা পায়ের ফুট এরকম করে, সরি মুখ, আর কি কি বলেছিল যেন, মুখ, বুক আর থাই আর পায়ের পাতা এরকম করে ব্যাখ্যা করা হয়েছিল। এগুলো কোশ্চেন আছে। আম্বেদকরের এই যে বুক নামগুলো কোশ্চেন আছে। নিও বুদ্ধিজমের কনসেপ্টটা কে দিয়েছিল? আম্বেদকর। এবং নিও বুদ্ধিজম ধর্মটা গ্রহণ করেছিল কে? অনেকগুলো অপশন কন্টেম্পোরারি দিয়ে দিবে, সেখানে সিলেক্ট করতে হবে তোমার আম্বেদকর। তারপর আর কি, এগুলো অ্যানিহিলেশন অফ কাস্ট ব্যবস্থাটাকে কেন ভেঙে ফেলতে চেয়েছিল? অস্পৃশ্য দলিতদের সুবিধার জন্য, তাদের জন্য কে কে কাজ করেছিল? এরকম কোশ্চেন। আচ্ছা, প্রথমে কি পুরোটা পড়েই দেবো না এমসিকিউ গুলো করিয়ে দেবো এখন? ম্যাম কি বলেন, বুক মাথা না কি, এটা কোথায় আছে? আরে মনুস্মৃতিতে বলা নেই যে মুখের সাথে তুলনা করা হয়েছে তোমার ব্রাহ্মণদের, তারপরে হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয়দের মনে হয় বাহুর সাথে তুলনা করা হয়েছে, আর তারপরে কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের, বৈশ্য। হুম, বৈশ্যদের কিসের সাথে? থায়ের সাথে, উরুর সাথে মানে তুলনা করা হয়েছে, আর আর শূদ্রদের সূর্যদেব পায়ের পায়ের পাতার সাথে তুলনা করা হয়েছে। হুম, কে কিছু বলছিলে বুঝতে পারলাম না। হুম। আচ্ছা চলো, এখানে দেখো, অ্যানিহিলেশন অফ কাস্ট, হোয়াট ওয়াজ দ্য আম্বেদকর প্রাইমারি ক্রিটিসিজম অফ হিন্দু সোসাইটি। হিন্দু সোসাইটিতে কি কোন বিষয়টাকে ক্রিটিসিজম করেছিল, ক্রিটিক করেছিল বা সমালোচনা করেছিল? সমালোচনা করার জন্য অ্যানিহিলেশন অফ কাস্টটা লিখেছিল। এটা অবশ্যই কাস্ট বেসড ডিসক্রিমিনেশনের যে কাস্টের যে ভাগটা, ওটার জন্য করেছিল। আম্বেদকর অ্যানিহিলেশন অফ কাস্ট ওয়াজ এ পাওয়ারফুল ক্রিটিক অফ কাস্ট বেসড ডিসক্রিমিনেশন অ্যান্ড দ্য hierarchical structure of the Hindu society। এটাকে সে মেনে নেয়নি, তার জন্য সে annihilation of caste টা লিখেছিল। According to Ambedkar, which of the following is a major obstacle of social equality in Hinduism?
হিন্দুইজমের মেজর অ্যাবস্ট্রাক্ট বাধাটা কি ছিল? ডক্ট্রিন অফ কর্ম, বেদিক কনসেপ্ট অফ বর্ণ, দ্য অথরিটি অফ দ্য শাস্ত্র, না দা কি শাস্ত্রের কিন্তু অথরিটি চালানো হতো একদম মোর দ্যান অন অফ দ্য হবে। আম্বেদকর argued that বর্ণ সিস্টেম, দ্য ডক্ট্রিন অফ দ্য কর্ম অ্যান্ড authority of Hinduism scriptures contribute the social inequality. স্পেশালি এখানে যদি দেখি বেদিক কনসেপ্ট অফ দ্য বর্ণ, যে বর্ণ ব্যবস্থাটা এবং এই দুটো হচ্ছে সব থেকে বড়, এবং এই শাস্ত্রর প্রচুর অথরিটি ছিল, মনুস্মৃতির প্রচুর অথরিটি এখনো আছে, মানে শাস্ত্রে যেটা বলা আছে সেটাই, কোন যুগে কোন পরিপ্রেক্ষিতে কেন বলা হয়েছিল সেটা কেউ দেখে না। In his critic Hinduism, which text did Ambedkar consider as a main source of the caste-based oppression? Main যদি বলা হয় যে কাস্ট বেসড অপারেশন বা কাস্ট ব্যবস্থার বিরুদ্ধে কাস্ট ব্যবস্থা বা এই যে ভাগটা সব থেকে বেশি জোর দিয়েছিল, এবং তার সোর্স কি, বুক কি, সেটা হবে তোমার মনুস্মৃতি, সব থেকে বড় এখানেতে বেশি করে দেওয়া রয়েছে, এবং সেটাকে সে রিজেকশন করেছিল। আচ্ছা, হোয়াট অল্টারনেটিভ অফ হিন্দুইজম ডিড আম্বেদকর প্রপোজ ফর দ্য অপ্রেস কাস্ট? ইসলাম, খ্রিস্টানিটি, তোমার বুদ্ধিজম, মোর দ্যান অন অফ দ্য অ্যাবাভ। তাহলে আম্বেদকর কি করেছিল? বুদ্ধিজম গ্রহণ করেছিল। তাহলে আম্বেদকর কনভার্টেড হয়েছিল কি টু বুদ্ধিজম, বৌদ্ধ ধর্মতে ইন 1956। 1956 সে গ্রহণ করেছিল। কেন না? হি স বুদ্ধিজম এসে, কিছু তো দেখাতে হতে পারে যে তুমি কেন এটাকে চেঞ্জ করবে। দলিত দিকে বলেছিল দেখো এই ধর্মটা যদি তুমি গ্রহণ করো এখানে তুমি পাবে রিলিজিয়ন অফ ইকুয়ালিটি এন্ড রেশনালিটি, ঠিক আছে, তার জন্য তোমরা এই ধর্মটা গ্রহণ করো। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস আম্বেদকরস অ্যাপ্রোচ টু রিলিজিয়ন? এটা হচ্ছে বেস্ট ডেসক্রাইব আম্বেদকরের যে অ্যাপ্রোচ ছিল রিলিজিয়নে, কি বলছে? রেশনালিজম, রেশনালিস্ট অ্যান্ড হিউম্যানিস্ট, অর্থোডক্স হিন্দু, স্কেপটিজম অফ অল বিলিফস, এরকম না। ও চেয়েছিল রেশনালিস্ট, বলেছিল না যুক্তি দিয়ে, বৈজ্ঞানিকতার সাথে বা যুক্তি বুদ্ধি দিয়ে গ্রহণ করে সমস্ত কিছু বিচার করে বৌদ্ধ ধর্মে সেখানে, এবং হিউম্যানিস্ট তারা কিন্তু ইকুয়ালিটি দেখে, মানুষের সাম্যতা দেখে, তার জন্য সে রেশনালিস্ট এবং হিউম্যানিস্ট। আম্বেদকর viewed religion through a rationalist and humanist perspective and emphasizing social justice and equality এর উপরে জোর দেয় এরা। আচ্ছা, the philosophy of Hinduism, Ambedkar argues that Hinduism lacks which essential moral principle? কোন ইয়েগুলো, মোরালিটি গুলো নেই হিন্দু ধর্মের মধ্যে, ল্যাক মানে অভাব রয়েছে। ইকুয়ালিটি, নন ভায়োলেন্স, রিচুয়াল পিউরিটি, মোর দ্যান আনন্দ। ইকুয়ালিটি, এদের মধ্যে ইকুয়ালিটি নেই। দেখো বর্ণ ব্যবস্থায় এমন রয়েছে তাদের মধ্যে ডিসক্রিমিনেশন করা হয়েছে, ইকুয়ালিটি মোটেও নেই। সেই জন্য এই ধর্ম, হিন্দু ধর্মের মধ্যে ল্যাক ছিল কিসের? না ইকুয়ালিটির অভাব ছিল। নন ভায়োলেন্সের কথা তো বলে, রিচুয়াল তো প্রচুর ছিল। According to Ambedkar, which of the following reforms is necessary for the annihilation of caste? Annihilation of caste টা কেন দরকার সেটা কি বলেছিল? Ambedkar believed that abolishing religious texts that justify caste, promoting inter-caste marriage, and the ensuring economic upliftment were crucial in eliminating caste discrimination. বলছে কাস্ট ব্যবস্থাকে যদি কাস্ট ব্যবস্থাকে যদি ভেঙে ফেলা যায় কি কি সুযোগ হবে? ইন্টার কাস্ট ম্যারেজ হবে, অ্যাবলিশন অফ দ্য শাস্ত্রগুলোকে ভেঙে ফেলো বা ধ্বংস করে দাও এরকম বলেছিল, ইকোনমিক আপলিফমেন্টও হবে এবং লোয়ার কাস্টের উন্নতি হবে, এই কথাগুলো তিনি বলেছিলেন। আচ্ছা, এখানে অস্পৃশ্য জাতি সম্পর্কে আম্বেদকরের সামাজিক কলঙ্করূপে অস্পৃশ্যতার কি বলেছিল? বিচার, দলিত আন্দোলন, এগুলো দেখো আমি গল্পের মতো বলে দিচ্ছি, তোমরা শুনে রাখো, কাজে লেগে যাবে। বলছে এখানে হচ্ছে দেখো 1 নাম্বার যেটা 4টা বর্ণ ব্যবস্থা ছিল, 4টা বর্ণ ব্যবস্থা তো ছিলই, কিন্তু তারপরেও না অনেক বইতে দেখেছি, কারণ আমি অস্পৃশ্যতা নিয়ে কাজ করেছি তো এমফিলেতে, তো এখানে ডিটেলস ওই জন্য বলছি যে এই 4টা তো ছিল, 4টা থাকার সাথে সাথে আর একটা জাতি বার করে দিয়েছিল 5 নাম্বার, তারা হচ্ছে আমরা শূদ্রদেরও শূদ্র, তাদেরকে দেখো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টা জাতি, এবং আর একটা ছিল সেটা হচ্ছে দলিত নাম দিয়েছিল, সেটা আবার আরো নিম্ন। কিন্তু অ্যাকচুয়ালি কি ছিল? বর্ণ ব্যবস্থা যদি দেখি 4টা বর্ণ, কিন্তু সমাজে সেই সময়ের জন্য 5টা বর্ণ বিরাজ করতো। শূদ্ররাও তাদের উপরে অত্যাচার করতো, যাদেরকে দলিত বলা হতো। এই দলিতদের জন্য কিন্তু প্রচুর আন্দোলন করেছিলেন আম্বেদকর, এবং তিনি এই দলিত জাতিরই কিন্তু একজন মানুষ ছিলেন।
এবং এই দলিত জাতি বলছে এটা একটা অভিশাপ, এই দলিত বিষয়টা এটা হচ্ছে একটা অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্ত হতে গেলে জাতিকে, সমাজকে শিক্ষা দিতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে, তাদের উন্নতির জন্য কাজ করতে হবে। এবং যে শাস্ত্রগুলো বর্ণ ব্যবস্থার উপরে জোর দিচ্ছে এবং যেই শাস্ত্রগুলোর উপর ভিত্তি করে মানুষ এই অত্যাচারগুলো করছে, দরকার পড়লে সেই শাস্ত্রগুলোকে ত্যাগ করতে হবে। এবং তিনি ভীষণভাবে চেয়েছিলেন বর্ণ ব্যবস্থাটাকে ভেঙে ফেলতে, কিন্তু তিনি পারেননি বলে তিনি নিজে বর্ণ ব্যবস্থা চেঞ্জ করে দিয়েছিলেন। এটাই, আর এর বাইরে কিছু নেই। ওই ঘুরিয়ে ফিরিয়ে ওই একই কথা লিখে দিয়েছি। আচ্ছা, এখানটা দেখো দলিত আন্দোলনের বলছে এই যে মহার সত্যাগ্রহ, এটা কিন্তু একটা বড় একটা আন্দোলন ছিল, আম্বেদকর করেছিল। কিসের জন্য করেছিল না, ট্যাঙ্কির পানি খাওয়ার জন্য। আম্বেদকরের নেতৃত্বে দলিতরা মহার শহরের চৌদার একটা ট্যাঙ্কি ছিল, সেটা পানির উৎস, সেখানে সবাই মিলে যে অস্পৃশ্যরা অধিকার অর্জন করেছিল। দলিতদের জন্য মন্দির প্রবেশের জন্য সে সবাইকে একসঙ্গে জড়ো করে মন্দিরে সে প্রবেশ করেছিল। অস্পৃশ্যতা নিবারণ আইন সংবিধানে তিনি কিন্তু তৈরি করে দিয়েছিলেন। এবং যারা নিম্ন জাতির মানুষ বা কাস্ট ব্যবস্থাটা করে দিয়েছিলেন, আমরা যেটা এখন বর্তমানে কাস্ট বলি, ঠিক আছে, ওবিসি, এসসি, এসটি, এই ব্যবস্থাটা কিন্তু তিনিই করে গেছিলেন এবং তাদেরকে শিক্ষা, চাকরি, সমাজে অন্যান্য জায়গায় অধিকারের জন্য একটা সুযোগ করে দিয়েছিলেন। এবং সামাজিক কলুষতা, অস্পৃশ্যতাকে তিনি বলেছেন একটা কলুষতা, এটা একটা কলঙ্কার, এই হিন্দু ধর্মের একটা কালি, এটা হিন্দু ধর্মের একটা দাগ, যেটা বাইরের মানুষের কাছ থেকে এই যে অন্তজ বা অতি শূদ্র বা অচ্ছুত বলা হয়ে থাকে, ওই 5 নাম্বারটাকে এদেরকে ডাকা হতো, সব জায়গায় তাদেরকে সুযোগ দেওয়া হতো না। এগুলো হচ্ছে একটা হিন্দু ধর্মের একটা কলুষতা, যেটা জন্য পুরো সমাজ আমরা লজ্জিত হওয়া উচিত। এই কথাগুলো তিনি বলেছিলেন এবং এইভাবে তিনি ফিল করতেন। যা কিছু বলেছে এগুলো লেখা রয়েছে গল্পের মতো, যা বলে দিয়েছে অলরেডি, এখানে সব লেখা আছে, আমি আর পড়ে পড়ে শোনাচ্ছি না। আচ্ছা, আর একটা কনসেপ্ট রয়েছে এখানে, ইয়েগুলো তোমরা খুবই সহজ দেখবে, এমসিকিউ গুলো পড়ে নেবে। আর একটা কনসেপ্ট রয়েছে, ওটা আমি পড়ি দিই। আচ্ছা, এটা হচ্ছে তোমার, এটা তোমার ইংলিশটা লেখা হয়নি। কনসেপ্ট অফ সোশ্যাল জাস্টিস সম্পর্কে এখানে লেখা রয়েছে, সমাজের সামাজিক ন্যায় বিচার ধারণাটা। এই ধারণাটিকে জাতি, লিঙ্গ, শ্রেণী মানে বিভাগ, যেটা ক্লাস, বৈষম্য দূরীকরণের মাধ্যমে প্রতিষ্ঠার কথা তিনি বলেছিলেন। এর বিষয় কি ছিল, জাতিভিত্তিক বৈষম্যের বিরোধিতা করা, সংবিধানের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সমাজে পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়ন করা, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব জায়গায় তাদেরকে সমান অধিকার দেওয়া, এটা লক্ষ্য ছিল। আম্বেদকরের যদি বলা হয় যে সামাজিক ন্যায় বিচারের যে ধারণা, সেটা হচ্ছে আম্বেদকর ন্যায় বিচার মানে সমাজে সকল মানুষের জন্য সমান অধিকার, সুযোগ, মর্যাদার কথা বলেছিলেন। তার মতে, তার দৃষ্টিভঙ্গি থেকে 3টে মূল স্তম্ভের কথা তিনি বলেছিলেন। সেটা কি, লিবার্টি, ইকুয়ালিটি, ফিটার্নিটি। হাজারো বার কোশ্চেনে চলে এসছে লিবার্টি, ইকুয়ালিটি, ফিটার্নিটির এই কনসেপ্টটা হচ্ছে তোমার আম্বেদকরের। লিবার্টি বলতে কি, ব্যক্তিগত মত প্রকাশ করতে পারবে, ধর্মের আচার ও সামাজিক জীবনে তার স্বাধীনতা থাকবে। সমতা বলতে জাতি, লিঙ্গ, শ্রেণী পার্থক্য দূর করা থাকবে, জাতি, লিঙ্গ, শ্রেণী ভেদে কোথাও কোনো বাধা থাকবে না, জবের ক্ষেত্রে যে কোনো জায়গায় সবার একটা এন্ট্রি থাকবে। এবং ফ্রেটার্নিটি মানে ভ্রাতৃত্ব, জাতিভিত্তিক এবং ধর্মীয় বিদ্বেষের অবসান করতে হবে। এই 3টে নীতি সংবিধানের মূল ভিত্তি হিসেবে অন্তর্ভুক্ত। জাতি ব্যবস্থা এবং সামাজিক বৈষম্যের যদি আলোচনা করা হয়, মানে এখানে বর্ণ ব্যবস্থা, অস্পৃশ্যতা, যেগুলো আগে বলে ফেলেছি অলরেডি, যে আম্বেদকর বিশ্বাস করতেন ভারতের সামাজিক অবিচারের মূল কারণ হলো বর্ণ ব্যবস্থা। আনটাচেবিলিটি মানে হচ্ছে অস্পৃশ্যতা, যে বিষয়টা তীব্রভাবে সমালোচনা করেছিলেন, হিন্দু ধর্মের একটা কলঙ্ক বলেছেন। সংবিধানে বিশেষ সুযোগ সুবিধা দিয়েছিলেন তিনি অস্পৃশ্যদের জন্য, কারণ সমাজে প্রচুর কঠিন পরিস্থিতি ছিল, তার হাতে যেটুকু সুযোগ ছিল সেটা করেছে। এবং মনুস্মৃতিটা হচ্ছে বলছে জাতিভিত্তিক যে বৈষম্যতা, তার জন্য সব থেকে বড় দায়ী হচ্ছে মনুস্মৃতি। বর্ণাশ্রম ধর্ম প্রকৃতপক্ষে সামাজিক ন্যায় বিচারের এটা বিরোধী। অ্যানিহিলেশন অফ কাস্ট মানে জাতিকে নির্মূল করতে চেয়েছিলেন। শর্টে মানে যতটা পড়েছি তাকে শর্টে বলে দিয়েছি। এবারে দেখো সংবিধানে, কোন সংবিধানে কি কি জুড়েছিলেন তিনি, এটা যারা জেনারেল পেপার পড়বে তাদের জন্য কিন্তু কাজে লাগবে। যে অনুচ্ছেদ নাম্বার 14তে তিনি রাইট টু ইকুয়ালিটির কথা বলেছিলেন, সকল নাগরিকের আইনের সমতা। অনুচ্ছেদ নাম্বার 15তে তিনি বলেছিলেন বর্ণ, ধর্ম, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যের নিষেধাজ্ঞা। আবার যদি বলে যে এখানে ওই ধর্মের মানুষ তাকে গ্রহণ করা যাবে না, ওই বর্ণের মানুষ তাকে সুযোগ দেবে না, আমার ধর্মের মানুষ আমি এখানে গ্রহণ করবো। এখানে যদি বলি যে কি বলে, সাফিকা হচ্ছে সাফিকা আর মিতালি দুই বন্ধু, আমি যদি বলি মিতালি হচ্ছে
আমি সাবিকাকে ভালোবেসে 2-4 নাম্বার বেশি দিয়ে দিলাম, ও ইসলাম ধর্মের মানুষ বলে। এটা কি উচিত? এটা কোনোদিনও উচিত না। এই বৈষম্যগুলো করা যাবে না। অনুচ্ছেদ নাম্বার 16-তে বলেছিল সরকারি চাকরিতে সবাই অংশগ্রহণ করতে পারে। অনুচ্ছেদ নাম্বার 17-তে অস্পৃশ্যতার অবসান, এখানে বলেছিল যে আনটাচেবিলিটির ব্যাপারটা, বলছে কেউ যদি পালন করে, কেউ যদি চায়, এটা হচ্ছে পানিশেবল একটা অফেন্স, এটা অপরাধ, একে শাস্তি দেওয়া হবে। 17 নম্বর অনুচ্ছেদে লেখা আছে। অনুচ্ছেদ নাম্বার 46-এ বলেছে পিছিয়ে পড়া শ্রেণীর উন্নতির জন্য রাষ্ট্রের একটা দায়িত্ব পালন করতে হবে এবং তাদের জন্য স্পেশালি আলাদা কিছু করতে হবে। সামাজিক ন্যায় বিচারের জন্য আম্বেদকরের সংগ্রাম, বলছে প্রধান সামাজিক আন্দোলন কি ছিল, বলছে মহার সত্যাগ্রহ, কালারাম মন্দির প্রবেশ আন্দোলন, এই যে আন্দোলনগুলো করেছিল। পোনা চুক্তি মানে পৃথক নির্বাচনের পরিবর্তে সংরক্ষণের ভিত্তিতে, অনেক জায়গায় ছিল যে পৃথক নির্বাচন, মানে পৃথক নির্বাচনের পরিবর্তে সংরক্ষণের ভিত্তিতে রাজনৈতিক প্রতিনিধিত্ব, মানে সব জায়গায় যারা নিম্ন জাতির মানুষ তারাও সেখানে অংশগ্রহণ করবে, এই কথাটা তিনি বলেছিলেন। হিন্দু ধর্ম থেকে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরের কথা তিনি বলেছিলেন। সমসাময়িক প্রাসঙ্গিকতা এবং চ্যালেঞ্জ দুই দিকই এখন বর্তমানের দিক থেকে ভিত্তি করে লিখেছি যে জাতিভিত্তিক বৈষম্য এখনো অনেক কিন্তু রয়ে গেছে, লিঙ্গ বৈষম্য, ধর্মীয় বৈষম্য এখনো রয়ে গেছে, যেগুলো আমাদের দায়িত্ব এগুলোকে কমানো। সংরক্ষণ নীতির কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে, সংরক্ষণ তো রয়েছে, অনেক সময় আবার ঠিক মতো সংরক্ষণ কাজও করে না। সম্ভাব্য সমাধান কি, বলছে শিক্ষার মাধ্যমে। এইটা সমাধান কিভাবে সম্ভব? শিক্ষার মাধ্যমে সমাজকে জাগিয়ে তুলতে হবে, সচেতনতা বাড়িয়ে তুলতে হবে, আইনি এবং প্রশাসনিক সংস্কার নিতে হবে, আইনে যেগুলো লেখা রয়েছে সেটাকে কাজে লাগাতে হবে, সামাজিক সংহতি এবং সম্প্রীতি রক্ষা করতে হবে, বাড়াতে হবে। এবারে এমসিকিউ লিখেছে, এগুলো সম্পর্কে দেখো। Ambedkar, which of the following is the fundamental foundation of the social justice? Social justice এর foundation ভিত্তিটা কি ছিল? Liberty, equality and fraternity. Ambedkar emphasized that social justice is based on the principles of liberty, equality and fraternity, which ensure that no individual is discriminated against the basis of caste, religion and gender. দেখো এখানে জেন্ডার বলতে লিঙ্গের উপরে ভিত্তি করে আমি কারো উপরে বৈষম্য করতে পারি না, ধর্মের উপরে করতে পারি না, কাস্টের উপরে করতে পারি না। প্রত্যেকটা মানুষের লিবার্টি, ইকুয়ালিটি এন্ড ফ্রেটার্নিটি থাকতে হবে। এটাই হলো সোশ্যাল জাস্টিসের মূল ফাউন্ডেশন, ভিত্তি। এটা প্রচুর ইম্পর্টেন্স, হাজারো বার কোশ্চেন এসেছে, মনে রাখবে। এই কোশ্চেনটা হাজারো বার কোশ্চেন এসেছে যে অ্যানিহিলেশন অফ কাস্ট, এটা কার? এই গ্রন্থটা হলো তোমার আম্বেদকরের। বলতে ইন হিজ ফেমাস ওয়ার্ক অ্যানিহিলেশন অফ কাস্ট, আম্বেদকর কি চেয়েছিল? যে স্ট্রংলি ক্রিটিসাইজড করেছিল কাস্ট সিস্টেমটাকে and called for its complete abolition to ensure the true social justice. বলছে সমাজে যদি সত্যি জাস্টিস হয়, জাস্টিসকে এনশিওর করতে চাই, তাহলে আমাদেরকে অ্যাবলিশন করে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে জাতি প্রথাটাকে। which constitutional provision is directly linked to Ambedkar idea of the social justice? কোনটা লিঙ্কড রয়েছে? এটা সবগুলো সোশ্যাল জাস্টিসের কথা যদি বলি, দেখো 14 নম্বরে রাইট টু ইকুয়ালিটির কথা বলা রয়েছে, ওটাও দরকার। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, এটাও দরকার। এবং 46 নম্বরে বলা রয়েছে যারা উইকার তাদের জন্য স্পেশালি কিছু দেওয়ার ব্যবস্থা করা, সেটাও কিন্তু আছে। তার জন্য মোর দ্য রান অফ দ্য আনসার। আচ্ছা, এরপরে দেখো ইন হুইচ ইয়ার আম্বেদকর and his followers convert to Buddhism as a protest against caste-based discrimination. caste-based discrimination এর এগেইনস্ট, মানে কাস্ট ব্যবস্থা, যে বর্ণ ব্যবস্থার যে বৈষম্যতা, ডিসক্রিমিনেশন বলতে বৈষম্যতার বিরুদ্ধে এই প্রোটেস্ট এগেইনস্ট, মানে বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল। সেটা কত সালে? 1956 সালে তিনি গ্রহণ করেছিলেন এবং প্রোটেস্ট করেছিলেন। এখানে হয়ে গেল। মাঝে কতগুলো এমসিকিউ করিয়ে দিলাম না, এমসিকিউ গুলো অনেক সহজ, তোমরা নিজেরা পড়ে নিও। যদি কোনো এমসিকিউ কোনো সমস্যা হয় গ্রুপে তোমরা জানিও, পরে আমি ব্যাখ্যা করে দেবো। চলো, আম্বেদকর পুরো কমপ্লিট। কারো কিছু বলার থাকলে এবার বলো, যদি বোঝার অসুবিধা, কোথাও কিচ্ছু কোশ্চেন। এই এমসিকিউ কোশ্চেন গুলো কি নেটে দিয়েছে? নেটে কোশ্চেন থেকে দিয়েছেন এই এমসিকিউ কোশ্চেন গুলো যেগুলো টপিক আছে হ্যাঁ। সেই টপিক থেকে তুলেছি। আচ্ছা, ও, এগুলো ঠিক তো আছে। এগুলো কেন দিয়েছি, ইউজিসি নেট এগুলো লেখা আছে এটার জন্য, বুঝছো তো? এগুলো হচ্ছে রিপিটেড কোশ্চেন পড়েছে নেটেতে, রিপিটেড। এবং শুধু নেটে না, যে কোনো এক্সামে, আমি এখানে নেটটা শুধু লেখাটা চলে এসছে, কিন্তু এখানে হচ্ছে যে কোনো এক্সামে তুমি যদি দেখো আম্বেদকর সিলেবাসে রয়েছে, এই কোশ্চেন গুলো বারবার রিপিট হয়েছে। যারা নেট দিয়েছো ভালো করে জানো, যারা এমএসসি দিয়েছো, এসপিএসসি দিয়েছো, ভালো করে জানো এই কোশ্চেন গুলো হাজারো বার এসেছে। দেখো আমরা সবটা জানি, সমস্ত সিলেবাসটা সবার আমাদের পড়া রয়েছে, কিন্তু আমাদের কি করতে হবে এখন? একসঙ্গে থেকে গ্রুপ স্টাডি করতে হবে, অ্যাক্টিভলি পড়তে হবে এবং তোমাদেরকে ক্লাসে জয়েন করতে হবে। এবারে এমসিকিউ প্র্যাকটিস করাবো মাঝে মাঝে। আমি একদিন করে যে 100 নম্বরের করে পরীক্ষা নিচ্ছি, 200 নম্বর করে পরীক্ষা নিচ্ছি, দুমদাম যে কোনো খুশি সিলেবাস যখন হয়ে যাবে,
ইউনিট কমপ্লিট হয়ে যাবে। আমি লাইভে তোমাদের কিন্তু ইয়ে নেবো, ওই মক টেস্ট টাইপের মানে ইয়ে নেবো, কি বলে, এমসিকিউ ক্লাস নেবো, সেখানে তোমরা আনসার দেবে। তো অ্যাক্টিভলি পড়ো। আর তোমরা কিন্তু সবাই ক্লাস অ্যাক্টিভলি জয়েন করছো না। সবাই জয়েন করো, ক্লাস জয়েন করো। রেকর্ড ঠিক আছে, যদি একদম প্রবলেম হয় তখন তুমি রেকর্ড শোনো, বা একবার ক্লাসটা করো, ফের তুমি দুবার তিনবার রেকর্ডটা শুনে নাও। তুমি যদি বলো যে আমি এত বিড়বিড় করে এত পড়বো না, না পড়লেও তুমি শুনতে শুনতে ক্লাস পাস হয়ে যাবে। আমার কথাটা শুনে অন্তত বিশ্বাস করে দেখো। আর জীবনে কোনো কিছু করার জন্য না, অবিশ্বাস করে ঠকার থেকে বিশ্বাস করে ঠকা অনেক ভালো। যদি অন্ধের মতো কোনো জিনিস বিশ্বাস করো না, সেই বিশ্বাসে তুমি অনেক বড় জায়গায় যেতে পারো। এটা আমার স্যারের কথা এবং আমি এটা মেনে চলি। যদি কোনো কিছু কথা বলে দেওয়া হয়, কেউ কথা বলেছে হয়তো বলবে লোকের কথা শুনবে কেন, কিন্তু আমি কোনো কোনো কথা একদম অন্ধের মতো বিশ্বাস করি আর পাগলের মতো কাজ করি। আর দেখেছি সেখানে সফল হয়। যদি কোনো বিশ্বাসে তুমি অন্ধের মতো বিশ্বাস করে যদি তুমি সফল হও, আরে হও না, একবার করেই তো দেখো। আর তোমরা ক্লাসে জয়েন করো, সবাইকে বলছি, আমি কাউকে নাম করছি না। ক্লাসে জয়েন করছো না, আজকে তুমি করছো তো কালকে ও অফ করছে পড়ছো, ও অফ করছে, এরকম করো না। অ্যাক্টিভলি পড়ো, ক্লাস করো। আর ক্লাস না করলে দেখবে পরে ক্লাস জমা হয়ে হয়ে রয়ে যাবে, হবে কি হবে না। আর প্রতিদিন যদি ক্লাসে জয়েন হও, দেখবে একটা উৎসাহ থাকবে ভেতরের মধ্যে, মনের ভেতরে একটা ইয়ে তৈরি হবে। আর আমি আজকে আনসার গুলো এখানে দিয়ে দিয়েছি, আনসার গুলো দেওয়া আমার টাইম ছিল না, মানে ওখান থেকে নিয়ে পুরো তুলে এখানে দিয়ে দিয়েছি। আনসার গুলো তুলে অন্য জায়গায় করা হয়নি আর। না হলে হয়তো তোমাদেরকে দিয়ে আনসার দেওয়া দাও। ঠিক আছে, আমি এখন কোশ্চেন করতে পারি তো ঘুরিয়ে? আচ্ছা, কাস্ট ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য কোন বই তিনি লিখেছিলেন? অ্যানিহিলেশন অফ কাস্ট। আচ্ছা, বৌদ্ধ বৌদ্ধ ধর্মে যে নিও বুদ্ধিজমের ত্রিসরণটা কি কি ছিল? ত্রিসরণ কি কি ছিল? কি লিবার্টি, ইকুয়ালিটি আর ফিটার্নিটি না কি বললেন? আরে নেই, ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি। আরে নেই, ওটা বুদ্ধ সোশ্যাল ধর্ম। জানতে ছিল। বৌদ্ধ ধম্ম সংঘ। হুম। কত সালে সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল? 56। 1956। আচ্ছা আচ্ছা, 56 বললো, 2056 না 5056? 2056 আসেনি, 5000 আসেনি এখনো। আচ্ছা, মানে কোন 5000 চলে গেছে। ও নিও নিও বুদ্ধিজমকে অ্যাকসেপ্ট করেছিল ও নিজে কেন, এবং সবাইকে উৎসাহিত করেছিল, তার দুটো পয়েন্ট বলো। হিন্দু ধর্মের বেড়াজাল থেকে বেরোনোর জন্য, হুম। আর মানে সমাজে সবার সমান অধিকার দেওয়ার জন্য। তারপরে আরো একটা মেন পয়েন্ট সব বললে না মানুষকে। যে, আরো একটা পয়েন্ট আছে বললে না যে? বৈজ্ঞানিক কিছু না একটা। হ্যাঁ, বৈজ্ঞানিক ভাবে চিন্তা ভাবনা ছিল, রেশনালিটি ছিল, হিউম্যানিজম আর রেশনালিজম। চলো ক্লাস করে দিই, থামিয়ে দিলাম। তোমাদেরকে এটা বলি, এরকম ভাবনার কোনো কিছু কারণ নেই যে ক্লাসের টাইমটা কম হচ্ছে। আমি সব থেকে চেষ্টা করি পুরো পুরো বই পড়ে, মানে একদম কতটা শর্টে সুন্দর করে, মানে মূল কনসেপ্টটা তোমাদের সামনে আনা যায় কম টাইমের মধ্যে। বিবি করে এই ক্লাসটা আমি 3 ঘন্টা নিতে পারতাম, আর 3 ঘন্টা নিয়ে না তোমাদের টাইম নষ্ট করতে চাই, তার জন্য আমি আগে 3 ঘন্টা 4 ঘন্টা খেটেছি যাতে ক্লাসটা কম টাইমে করানো যায়, কম টাইমে বেশি ইনফরমেশন দেওয়া যায় এবং সহজভাবে দেওয়া যায়। এরকম কারো মনে যেন ভাবনা না আনো যে এতটুকু ক্লাস হলো ম্যামের, কিন্তু এতটুকু ক্লাসের জন্য 4 ঘন্টা পিছনে পরিশ্রম গেছে। অতএব সেই 4 ঘন্টাটা তোমাদের যাতে না লাগে তার জন্য আমি দিয়ে রেখেছি। এখানে অল্প টাইমে পুরো আম্বেদকর নিয়ে কোশ্চেন করা হয়েছে। ইভেন পরে এখন তোমাদের কাজ হলো এই যে এমসিকিউ গুলো আছে অল তোমরা পড়বে, প্লাস তোমাদের হাতের কাছে যা কিছু বই আছে, ঠিক আছে, সেখানে যা যা কিছু আম্বেদকর নিয়ে পাবে কোশ্চেন, সমস্তটা কোশ্চেন সলভ করার চেষ্টা করো। যদি উত্তর খুঁজে না পাও তখন আমাকে দিও। আশা রাখছি 99%, 99.9 বলছি যে এর মধ্যে তুমি উত্তর পেয়ে যাবে যে কোনো কোশ্চেনের। এরপরেও যদি না থাকে তখন অবশ্যই গ্রুপেতে মেসেজ করবে, কোশ্চেন দিয়ে দেবে, আমি আনসার দিয়ে দেবো। ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি ক্লাস থেকে। আর তোমরা কিন্তু পড়ো, এরকম ভাবে হয় না, মন দিয়ে পড়ো। আর তোমাদের সেটের জন্য এই সিলেবাসটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। স্টেটের সিলেবাসটা বেশি কিছু না, একদম এইটুকু আছে। তো সামনে যে ডিসেম্বরের সেটটা আছে, তোমাদের যাদের সেট হয়নি, আমি তোমাদের দায়িত্ব নিচ্ছি এবং সেইভাবে পড়াশোনা করো, তোমাদের সবাইকে সেটটা পাস করতে হবে।
আমি যখন আমি ছুটি পাবো, আমার জুন জুলাইয়ের দিকে মনে হয় ছুটি পাবো, 20-25 দিন 22 দিন, আমি পারলে জেনারেল পেপারটা পড়িয়ে দেবো। ঠিক আছে? দেখো এখন ঠিক আছে ম্যাম। এখন পরিস্থিতি কিন্তু অনেক খারাপ। ঠিক আছে? কারণ কখন কি হবে ঠিক নেই, সেই জন্য তোমাদেরকে একটা জায়গায় দুটো রাখতে হবে। মেন গোল ফোকাস রাখো। ঠিক আছে? ফিলোসফি তো পড়ছো, ফিলোসফির বাইরে তো আর পড়ছো না। আমি একটা কথা বলি, আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম নেট সেটের জন্য না, আমার আব্বা মা ভালো করে জানে যে আমি নেট সেটের জন্য পড়াশোনা করছি। আমি টিউশনও পড়তে যেতাম। আমার দাদা জানতো যে আমি এসএসসির জন্য পড়ছি। শুধু বলতে নেট সেট পড়ে কি হবে, নেট সেটে অনেক পড়াবো, অনেক পাস করতে পারবি না এখন, শুধু সামনে এসএসসি হবে, এসএসসিটা আগে কর, তারপরে নেট সেট প্রফেসর হবি। জানি না সে একজন টিচার হয়ে এরকম কথা বলতো, হয়তো তার দিক থেকে ভেবে সে আমার ভালোর জন্যই বলেছে, আমি তাকে খারাপ বা ছোট করছি না। কিন্তু আমি লুকিয়ে পড়তাম, আমি বলতাম না আমি নেটের জন্য পড়ছি। নেটের সিলেবাস যদি তুমি কভার করে নাও না, পুরো 100% নেটের সিলেবাসটা, তুমি যে কোনো এক্সামে বসো। আমি তো এখানে পেয়েছি, আমার যেখানে পাস হয়েছে, আমার নেটের সিলেবাসটা পড়া ছিল 100%, সেখান থেকেই হয়ে গেছে। তো নেটের সিলেবাসটা মানে সেটের সিলেবাস, এই সিলেবাসটা আমি তোমাদেরকে কভার করিয়ে দেবো। এবং যারা একেবারে নতুন, পুরো একটা বছর আমাকে টাইম দাও, একটা বছরে পড়ো। যদি না জিআরএফ নিয়ে বেরোও তো আমার নাম পাল্টাবে, তখন আমাকে বলবে, আমার দোষ। তবে হ্যাঁ, আমি যেরকম ভাবে ক্লাস করাবো, ক্লাসে জয়েন করতে হবে, পড়তে হবে, আমি যে হোমওয়ার্ক দেবো সেগুলো করতে হবে, এক্সাম দিতে হবে, এক্সামে যেন এইবারে 60 পেলে পরের বারে যেন 50 না হয়ে যায়, এইটার দায়িত্ব তোমার। তারপরে দেখো যদি না হয় তো জিআরএফ। তবে ধ্যান দিয়ে, একবারে ধ্যান মন জ্ঞান দিয়ে পড়তে হবে, বিশ্বাস করে। আর একটা কথা তোমাদেরকে বলি, তোমাদের একটা টার্গেট রাখো। তোমরা চুজ করার আগে কার কাছে পড়বে, কোথায় পড়বে, একটা নির্দিষ্ট করে চুজ করে নাও যে আমি এর কাছে পড়বো। অনেকের মানসিকতা বা অনেকের মধ্যে এই জিনিসটা আমি দেখি যে এখানে 2 দিন পড়বো, ওখানে 2 দিন পড়বো, এরকম করে কিছুই হয় না। কোনো একটা মানুষের, ধরো কোনো একটা ক্লাস আমার করলে, তোমার একটা ক্লাসে তুমি কোনো একটা মানুষের পুরো জ্ঞান বিচার করতে পারো না। একটা মানুষ 100% 100 টপিকে আচ্ছা হতে পারেনি। অতএব পুরো কোনো একটা মানুষের কাছে পড়ো, বা যেই বইটা পড়বে, যে কোনো বইয়ের ক্ষেত্রেও, ধরো ইন্ডিয়ান ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফি একটা বই নিলে, যেই বইটা নেবে গোটা বইটাকে 4-5 বার একদম রিভিশন করে দাও। গোটা বইয়ের নির্যাসটা তুমি নিয়ে নাও। সেরকম ভাবে একটা মানুষের কাছে পড়বে, তার পুরোটা তুমি চুষে নাও, নিয়ে নাও। তারপরে দেখো যদি না হয় তখন বলো। ঠিক আছে, চলো বেরিয়ে গেলাম। হ্যাঁ, আমার মানে প্রচুর কষ্ট হচ্ছিল তোমাদের জন্য, যে তোমরা ক্লাস ঠিক মতো করছো না। আজকে তবু কিছু জন জয়েন করেছো, পরের দিনে যেন দেখি, আমার রিকোয়েস্ট তোমাদের সবাইকে প্রতিদিন কিন্তু ক্লাস জয়েন করো।